দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরণার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। পুরো আয়োজন জুড়ে দর্শক সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ। দর্শক, আমরা আমাদের এই আয়োজনে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিদ্যমান বিভিন্ন চিকিৎসা নিয়ে কথা বলে থাকি। তবে আজ বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে আমরা আমাদের আয়োজনকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সমস্যায় লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন সহ শারীরিক বিভিন্ন ব্যায়াম, মেডিটেশন এগুলো দিয়ে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেসব ব্যাপারে আজ আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন বিশেষ অতিথি আমাদের সাথে থাকছেন, সাইকোসোম্যাটিক অ্যান্ড লাইফস্টাইল ডিজিজ থেরাপিস্ট ডাক্তার মনিরুজ্জামান, কোঅর্ডিনেটর কোয়ান্টাম হার্ট ক্লাব ফাউন্ডেশন। পরামর্শ পেতে ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার মনিরুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আজ বিশ্ব মেডিটেশন দিবস। সারা বিশ্বে কিন্তু ঘটা করে পালন হচ্ছে এই বিশ্ব মেডিটেশন দিবস, এবং সাধারণ চিকিৎসার পাশাপাশি মেডিটেশনের যে একটা গুরুত্ব রয়েছে সে বিষয়ে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। আপনার কাছে একটু সংক্ষেপে জেনে নিতে চাই প্রথমেই, মেডিটেশন আসলে কি? আসলে মেডিটেশন কি, এটার অনেক আসপেক্ট আমরা বলতে পারি, কিন্তু সংক্ষেপে যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে মেডিটেশন হচ্ছে মনের ক্লিনিং সিস্টেম এবং ব্রেনের কুলিং সিস্টেম। আসলে আমাদের শরীরটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। এই মস্তিষ্ক যখন ঠান্ডা থাকবে তখন পুরো শরীর ঠিকমতো কাজ করবে, প্রত্যেক অর্গান ঠিকমতো কাজ করবে, এবং এই ব্রেনকে, মস্তিষ্ককে ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মেডিটেশন। 2 নম্বর, এটি হচ্ছে ব্রেনের এক্সারসাইজ আমরা, এবং এটা বলতে পারি আমরা মনের খাবার, মনের খাবার। কেন? আমরা জানি আমাদের একটা মন, আমাদের একটা অস্তিত্ব। এই আমরা দেহের খাবার আছে, আমাদের দেহের পানি আছে, দেহের এক্সারসাইজ আছে। তো মেডিটেশন হচ্ছে মনের খাবার, মনের এক্সারসাইজ। আর আমরা যে কোনো কাজ করে সফল হব তখনই যখন একে মনোযোগের সাথে করতে পারবো, এবং মেডিটেশন মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। আর আমরা যখন স্ট্রেসড আউট হই তখন এটাকে আমরা স্ট্রেস দূর করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মেডিটেশন। খুব সুন্দর করে বলেছেন মেডিটেশন কি। এবার একটু আজ যেহেতু আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছি বা হৃদরোগ নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে বলছি যেহেতু সাধারণ চিকিৎসার পাশাপাশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মেডিটেশনের গুরুত্ব অপরিসীম। এই কথাটা প্রতিনিয়ত ডাক্তাররা বলে যাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ এই দুটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা নিরসনের ক্ষেত্রে মেডিটেশনের কার্যকারিতা কতটুকু? আসলে যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ হওয়ার পেছনের কারণগুলো কি। আচ্ছা, এক হচ্ছে ভুল খাদ্যাভ্যাস, পরিশ্রম না করা, অতিরিক্ত ওজন। এরপরে যে কারণটা সবচেয়ে বেশি চলে আসে সেটি হচ্ছে স্ট্রেস বা টেনশন, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মনের অশান্তি, তারপর হচ্ছে অতৃপ্তি। এই যে মনের অশান্তি, অতৃপ্তি, দাম্পত্য কলহর ফলে যে সৃষ্ট যে স্ট্রেস, এগুলো দূর করার কার্যকরী উপায় মেডিকেল সায়েন্সের কাছে আপাতত নেই। এবং এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এখন বলছেন যে এগুলো দূর করতে না পারলে আমরা উচ্চ রক্তচাপ বা হৃদরোগ নিয়ন্ত্রণ করতে পারবো না। এবং আপনি জানেন গত বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের খবর হচ্ছে যে ওষুধ খাওয়ার পরেও 88% উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ওষুধ খাওয়ার পরেও 88% উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এই কারণে যে শুধু এটা খাবার বা ব্যায়াম করলে যদি হতো তাহলে ওষুধ দিয়েই সম্ভব হতো। তো সেই জন্য এখন বলা হচ্ছে যে মেডিটেশনের বিশাল ভূমিকা রয়েছে এই কারণে। আচ্ছা, মেডিটেশন সম্পর্কে জানলাম যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু মেডিটেশনের বিশাল ভূমিকা রয়েছে। এবার একটু আপনি বলছিলেন লাইফস্টাইল নিয়ে কথা বলছিলেন, যে একটা লাইফস্টাইল আমাদের মেনটেন করতে হয়। একটা লাইফস্টাইল মেনে চললে হয়তো বা এই যে মানসিক চাপ যেটা আছে বা উচ্চ রক্তচাপ সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক লাইফস্টাইল সম্পর্কে আমরা একটু জানতে চাই, সঠিক লাইফস্টাইল আসলে কি? আসলে যেটা হচ্ছে যে সঠিক বা সায়েন্টিফিক লাইফস্টাইল মানে হচ্ছে যে আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে বলতে পারি যে একজন ব্যক্তি তিনি যখন প্রশান্ত মনের অধিকারী হবেন, তার মন প্রশান্ত থাকবে। আচ্ছা, যখন তিনি বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবেন, ভাজা ফোড়া, তৈলাক্ত, চর্বিযুক্ত খাবার, রিফাইন কার্বোহাইড্রেট, রিফাইন ফুড অ্যাভয়েড করবেন, প্যাকেটজাত খাবার অ্যাভয়েড করবেন, প্রসেস ফুড অ্যাভয়েড করবেন, অর্থাৎ এবং তাজা ফলমূল খাবেন, পর্যাপ্ত শাকসবজি, তরিতরকারি খাবেন, বাদাম বীজ খাবেন, অর্থাৎ বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবেন। প্রতিদিন তিনি যখন এক্সারসাইজ করবেন, কমপক্ষে 30 মিনিট সপ্তাহে 5 দিন। তারপর তিনি দম চর্চা করবেন, কারণ দম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তিনি যখন পর্যাপ্ত কমপক্ষে প্রতিদিন 6 ঘন্টা তিনি ঘুম এবং সাউন্ড স্লিপ হবে, তিনি মাঝে মাঝে যখন রোদ পোহাবেন,
এই জিনিসগুলো যখন একজন প্রতিদিন চর্চা করবে তখন আমরা বলি যে তিনি এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন। এটা হচ্ছে সায়েন্টিফিক লাইফস্টাইল। কিন্তু আমাদের আধুনিক যদি দেখি, আধুনিক তরুণ তরুণীরা বা আধুনিক মানুষেরা এই জিনিসগুলো থেকে দূরে সরে যাচ্ছে, চর্চা করছে না। তিনি জানেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে তিনি এক্সারসাইজ করতে পারছেন না, তিনি তার মোবাইলের কারণে হোক বা যে কোনো কারণে তিনি রাতের ঘুম ডিস্টার্ব হচ্ছে, তার খাবারগুলো হচ্ছে আনসাইন্টিফিক ফলে, এবং তিনি নানান কারণে স্ট্রেসড আউট, ফলে তার মনে অশান্তি আছে, তো ফলে তিনি এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন। ডাক্তার মনিরুজ্জামান, আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ হচ্ছে গিয়ে হৃদরোগ সম্পর্কে। আপনি একটু আগে বলছিলেন দম নেওয়ার একটা চর্চা করতে হবে, আমাদের হচ্ছে কি চলাচল নর্মাল যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করতে হবে। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু মেডিটেশন দিবস আছে, মেডিটেশন নিয়ে কথা বলছি, এই যে দম নেওয়ার একটা চর্চা, সেটা একটা মানুষ কিভাবে করতে পারে বা কি নিয়ম আছে দম নেওয়ার চর্চার ক্ষেত্রে? দমের বিষয়টা যদি আমরা এভাবে বলি যে আমরা যে বেঁচে আছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ খাবার কিন্তু আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কিন্তু খাবার নয়, এই যে মাছ ভাত তরি তরকারি। এটা ছাড়াও আমরা এই যে রানা প্লাজার ওই মেয়েটি 17 দিন বেঁচে ছিল খাবার ছাড়া, হ্যাঁ। পানি ছাড়া 4-5 দিন বেঁচে থাকা সম্ভব, কিডনি শাট ডাউন না করা পর্যন্ত। কিন্তু অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি? 2-3 মিনিট। তো যে খাবার 2-3 মিনিটের, যে খাবারের অভাবে আমরা ম্যাক্সিমাম 2-3 মিনিট বাঁচতে পারি, সেই খাবারের জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। তো এখনকার কালে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমাদের প্রত্যেক দিন পরিকল্পিতভাবে দম নিতে হবে। আমরা যখন বিশ্রাম নিই তখন আমরা দম নিই পেটে, যেটাকে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং। আমরা যখন ঘুমাই তখন পেটে দম নিই, কারণ তখন অক্সিজেনের প্রয়োজন কম, ছোট্ট ছোট্ট দম নিই, পেটে দম নিই। কিন্তু আমরা যখন জেগে থাকবো তখন আমাদের পর্যাপ্ত অক্সিজেন নিতে হবে, দম নিতে হবে বুকে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে সেই সময় আমরা অনেকটাই পেটে দম নিই। ফলশ্রুতিতে দেখেন আমরা অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু তারপরেও সারাদিন শরীর ম্যাজ করে ঝিমাই, কারণ ল্যাক অফ এনার্জি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের স্বল্পতা। সেই জন্য প্রাচীন কালে যত সভ্যতা ছিল, বিশেষ করে প্রাচীন দ্রাবিড় সভ্যতার যে সাধকরা, তারা কিন্তু দমচর্চা করতে, এবং সেই প্রাচীন যোগ সাধনে এটাকে বলা হতো প্রাণায়াম। তো এখন আমরা এরকম অনেকগুলো প্রাণায়াম আছে, ভেরি সিম্পল, যে কিছু না, আপনি মেরুদণ্ড সোজা রাখবো, আপনি চাইলে একটু কোমরে হাত দিতে পারি, নাও দিতে পারি, নাক দিয়ে দম নিব, বুক ফুলবে, কিছুক্ষণ দমটা ধরে রাখবো এবং তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বো। আমি একটু দেখাই। ফলে যেটা হচ্ছে, আমার শরীরে প্রপার অক্সিজেনেশন হচ্ছে, আমার অক্সিজেন ভিতরে প্রবেশ করছে, অক্সিজেন ফুসফুস থেকে রক্তে প্রবেশ করছে, এবং রক্তে যে অপেক্ষমান ছিল কার্বন ডাইঅক্সাইড সেটা বেরিয়ে আসছে, ফলে আমি এনার্জাইজ থাকছি, এবং ফলে আমি অনেক বেশি কাজ করতে পারছি, এবং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চমৎকার কাজ করছে। আমাদের বডি আরো এনার্জেটিক হচ্ছে, আরো বেশি শক্তি যোগান দিচ্ছে, এবং শক্তি দরকার হচ্ছে সুস্থ থাকার জন্য। আমাদেরকে দম নেওয়ার চর্চাটা দেখিয়ে দিলেন একেবারে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া সুলতানা বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম রাজিয়া সুলতানা, আমরা শুনতে পাচ্ছি। আমি হচ্ছে উচ্চ রক্তচাপের রোগী। 2 বছর যাবত আমার উচ্চ রক্তচাপ আছে। আমি অ্যাজমা রোগী, আমার থাইরয়েডও আছে। তো আমার কিছুদিন যাবত প্রেশার লো হচ্ছে, মানে 100 আর নিচেরটা 70 এরকম। তো আমি তো ডাক্তারের কাছে টাকা পাচ্ছি না, প্রেশারের ওষুধটা আমার চলছে। তো এখন স্যারকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, তো আমি তো ওষুধ সেবন করবোই, ডাক্তারের সাথে দেখা কোনো দিক। তো এর ভিতরে কি আমার তো এখন লো প্রেশার, তো হার্টের কোনো অসুবিধা হওয়ার চান্স আছে কিনা? আগে তো ছিল না। আর আমি মানে নামাজে সিজদা দিলে আমার হালকা একটু ব্যথা অনুভূত হয় বুকের বাম পাশে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি দর্শককে করতে পারেন। আচ্ছা, একটু ভালো মতো শুনতে পাই না, একটু ভলিউমটা বাড়ালে ভালো হতো আর কি। দর্শক, একটু জোরে কথা বলতে হবে। দর্শক, আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। একটু জোরে, আমি শুনতে পাই না। জি, আমি ভলিউম কমিয়ে দিয়েছি টিভি। জি 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 দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি অ্যাজমা রোগী, আমার উচ্চ রক্তচাপও আছে। তো আমি উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করছি 2 বছর যাবত। অ্যাজমা হচ্ছে আমার অনেক বছর যাবত, 12 বছরের উপরে। তো এখন আমার কিছুদিন যাবত, মানে দিন 15 হবে, আমি তো নিয়মিত প্রেশার চেক করি। তো প্রেশার আছে হচ্ছে করে 100, 70, 72 এরকম।
তো আমি তো জি দর্শক, আমরা করেই আপনার যাচ্ছি। প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথে থাকুন। উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন ওনার দীর্ঘদিন অ্যাজমার সমস্যা রয়েছে, তাছাড়া হচ্ছে নিম্ন রক্তচাপ থাকে, বর্তমানে ওনার হার্টের কোনো অসুবিধা হতে পারে কিনা বা এটার ঝুঁকিতে আছেন কিনা উনি। যেটি হচ্ছে এটা আসলে এইভাবে বলা সম্ভব নয়। ওনাকে আসলে একজন কার্ডিওলজিস্ট বা একজন মেডিসিনের ডক্টর দেখিয়ে চেক আপ করা উচিত, তাহলে বোঝা যাবে যে কেন এগুলো হচ্ছে। তো সরাসরি আসলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া যেহেতু অনেকগুলো হিস্ট্রি দরকার এখানে, যেখানে অনেকগুলো একটা বিষয় খতিয়ে দেখার একটা বিষয় রয়েছে এখানে। দর্শক, আশা করছি উনি হচ্ছে আপনার পরামর্শে উপকৃত হবে এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবার একটু আপনি বলছিলেন তরুণদের কথা, আজ থেকে 10-15 বছর আগের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা হৃদরোগী যারা ছিল বা উচ্চ রক্তচাপে আক্রান্ত বা ঝুঁকিতে যে রোগীরা ছিল, তাদের বয়স কিন্তু সবসময় 30 ঊর্ধ্ব বা 40 এর কাছাকাছি ছিল। কিন্তু বর্তমানে 20% হচ্ছে তরুণ, যাদের বয়স একেবারে 20 থেকে 25 বছরের মধ্যে। এর পেছনে কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটি খুব অ্যালার্মিং একটা বিষয়। আমার মনে আছে আমাদের একটি প্রোগ্রামে আসছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক স্যার, প্রয়াত। তিনি বলছিলেন যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ হৃদরোগীর বয়স হচ্ছে 13 বছর এবং এই 13 বছরের ছেলেটি হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয় নাই। আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন পড়ানো হতো যে এই যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এগুলো আফটার 40 হয়, অ্যারাউন্ড 50, কিন্তু এখন দুর্ভাগ্যজনক সত্য যে এটা 30-এর নিচে হচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে যে তাদের ফুড হ্যাবিট, যে তারা ফাস্ট ফুডে আসক্ত এবং সিঙ্গাড়া, পেঁয়াজু, তৈলাক্ত খাবার খাচ্ছেন, তারা প্রচুর মাংস খাচ্ছেন এবং চিনিযুক্ত খাবার খাচ্ছেন। একটা সফট ড্রিঙ্কসে 8 থেকে 10 চা চামচ চিনি থাকে। আর তাদের খেলার কোনো জায়গা নেই। তাদের খেলা মানে এখন খাবার খেতে খেতে আনন্দ করাটা তাদের হচ্ছে খেলা, কায়িক কোনো পরিশ্রম নেই স্বভাবতই হচ্ছে। আর তারপর যেটি হচ্ছে এদের ঘুম নষ্ট হয়ে গেছে, কারণ ঘুম নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে প্রধান কারণ এখন হচ্ছে মিডিয়া, মোবাইল। ফলে যেটি হচ্ছে যে তার টোটাল লাইফস্টাইল ব্যাঘাত করছে এবং ধীরে ধীরে তার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এবং 20 বছরের নিচেও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ ধরা পড়ছে। তো এই জন্য তাকে অবশ্যই শুধু ওষুধ দিয়ে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয়। আমি শুরুতেই বলছিলাম যে এটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে বাংলাদেশে 88% রোগী তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না ওষুধ খাওয়ার পরেও। কারণ যে কারণে উচ্চ রক্তচাপ হয়েছে সেগুলো টু দি পয়েন্ট তার ক্ষেত্রে স্টাডি করে ওগুলোকে দূর না করতে পারলে কখনোই ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তেমনইভাবে তার ক্ষেত্রে যদি আমরা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাই তাহলে তার কি কারণে হার্টের সমস্যা হচ্ছে বা হতে পারে ওগুলো আইডেন্টিফাই করতে হবে। সেই কারণে লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। এই কারণ হচ্ছে যে মানসিক একটা যে চাপের কথা বলছিলেন, এই যে হচ্ছে মানসিক চাপটা যে বৃদ্ধি পায় রাতে ঘুম না হলে, এবং এটার ইম্প্যাক্ট যে হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগে পড়ে, তা একেবারে পরিষ্কার করে আপনি বলে দিলেন ডাক্তার মনিরুজ্জামান। এবার একটু বলতে চাই, আমরা একটা বাংলাদেশের হচ্ছে কি পরিসংখ্যান ব্যুরোতে মৃত্যুর 15টি প্রধান কারণের মধ্যে শীর্ষে আছে হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। এবং এই বিষয়ে যে চলমান চিকিৎসাগুলো রয়েছে, এই ক্ষেত্রে এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি বা রিং পরানো, এইসব একেবারে পরিচিত আমাদের কাছে। তবে এগুলো কি পুরো স্থায়ী সমাধান? আমি এটার খুব মানে এভাবে বলতে চাই, আমাদের জাতীয় অধ্যাপক প্রয়াত ব্রিগেডিয়ার আব্দুল মালিক স্যার একটি আমাদের সেমিনারে আসছিলেন। স্যারের উদ্ধৃতিতে বলতে চাই, তিনি পরিষ্কার করে বলছেন যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে হৃদরোগের, এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, এনজিওগ্রাম, কিন্তু তিনি পরিষ্কার করে বলছেন এটা কোনো স্থায়ী সমাধান নয়। তিনি পরিষ্কার করে বলছেন যে স্থায়ী সমাধান হচ্ছে জীবনাচার পরিবর্তন। বাংলাদেশে এখন নাম্বার 1 কিলার ডিজিজ হচ্ছে হৃদরোগ। 34% মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। প্রায় 18% হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এবং 70% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ। এই অসংক্রামক রোগগুলো বা নন কমিউনিকেবল ডিজিজ, এর আরেকটা নাম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, অল দিজ আর নন কমিউনিকেবল ডিজিজ। এই রোগগুলো যদি আমরা প্রতিরোধ বা নিরাময় করতে চাই, যেহেতু রোগগুলো লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, এই রোগগুলোর প্রতিরোধ বা নিরাময়ের জন্য প্রয়োজন লাইফস্টাইল মেডিসিন। এবং লাইফস্টাইল মেডিসিন মিনস হচ্ছে যে আমাদেরকে মানসিক প্রশান্তি অর্জন করতে হবে, আমার এক্সারসাইজ রেগুলার করতে হবে, বাড়তি ওজন থাকলে বাড়তি ওজন কমাইতে হবে। তারপর যেটা হচ্ছে যদি আমার ফুড হ্যাবিটে ভুল থাকে ফুড হ্যাবিট ঠিক করতে হবে এবং মানসিক প্রশান্তির জন্য আমাকে রেগুলার মেডিটেশন করতে হবে। যখন আমি এগুলো করতে পারবো, ফার্দার আমি হার্ট অ্যাটাক বা এগুলো প্রতিরোধ করতে পারবো। আমাদের কাছে অনেক বহু রোগী আসছে যেগুলো হচ্ছে একবার রিং পরানোর পরও তার সমস্যা হচ্ছে। রিং পরানোর পর একজন পেশেন্ট এরকম তার ফিলিংস আসে যে
সমাধান হয়ে গেছে, তিনি এখন সব কিছু খেতে পারবেন, সব কিছু করতে পারবেন। ফলে তিনি আগের মতোই রেড মিট খাচ্ছেন, আগের মতো চিনি খাচ্ছেন, আগের মতো তিনি পরিশ্রম করছেন না, ধূমপান করছেন। আবার তার সমস্যা হচ্ছে, আবার বাইপাস করা হচ্ছে। ছোট্ট উদাহরণ, যে বিল ক্লিনটন, তো আমরা নাম শুনেছি, প্রয়াত মানে আমাদের যে সাবেক আমেরিকার রাষ্ট্রপ্রধান, তার 2004-এ তার হার্টে ব্লক ধরা পড়ে, তার প্রথম বাইপাস করে 2004-এ। তিনি 6 বছর ভালো ছিলেন। 2010-এ তার আবার 2টো রিং পরানো হয়, ব্যথা হচ্ছিল। এরপর তিনি মাত্র কয়েক মাস ভালো ছিলেন, এরপর মৃত্যুশয্যায়। একবার রিং পরানো হয়েছে, একবার বাইপাস। হোয়াট নেক্সট? এরপর আমেরিকা দুজন বিখ্যাত লাইফস্টাইল এক্সপার্ট, ডক্টর ডিন অর্নিশ এবং ডক্টর কার্লো র্যাসাল স্টাইন, তারা যৌথভাবে তাকে হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট দেওয়া হয় এবং তাকে মেডিটেশন এবং প্রাণায়াম করতে দেন। হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট মিনস তিনি মাছ, মাংস, ডিম, দুধ কিছুই খাবেন না। বিকল্প আমিষ হিসাবে লাল চালের ভাত বা লাল আটা রুটি, তারপর হচ্ছে ডাল, বাদাম, বীজ, বিন, পর্যাপ্ত ফল, শাকসবজির তরিতরকারি, এভরিথিং, এক্সারসাইজ এবং দমচর্চা, প্রাণায়াম। ফলে দেখা গেল যে মানে রিং পরানো বা বাইপাস করার পরেও তিনি বিছানায় পড়ে গেছিলেন, 6 মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে আবার অ্যাক্টিভ লাইফে ফিরে গেছেন। তো লাইফস্টাইল মডিফিকেশন ইজ সো পাওয়ারফুল এবং সো খুব সুন্দর করে ইম্পর্টেন্ট। বলেছেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে ছোট্ট করে এবং সংক্ষেপে একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে, বলছি যেমন আজকে হচ্ছে বিশ্ব দিবস, বিশ্ব হচ্ছে মেডিটেশন দিবস, এবং মেডিটেশন দিবসে সারা বিশ্বে যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে মেডিটেশন করাকে সাধারণ চিকিৎসার পাশাপাশি একেবারে অবস্থান দিচ্ছেন। বাংলাদেশের চিকিৎসকরা এটাকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন? আমি এভাবে স্টার্ট করছি। 1993 সালে আমাদের জাতীয় অধ্যাপক প্রয়াত নুরুল ইসলাম স্যার, তিনি সেই সময় বলেছিলেন যে আধুনিক চিকিৎসার সঙ্গে মেডিটেশনকে সম্পৃক্ত করতে পারলে আমাদের চিকিৎসাটা অনেক অনেক সুন্দর হবে, মানে পূর্ণতা লাভ করবে। এবং জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার মালিক স্যার তিনি পরিষ্কার করে বলছেন তার জীবনের কিছু কথা গ্রন্থে, যে যদি মনের প্রভাব শরীরের উপর পড়ে, কাঁধে আমাদের যতদূর সম্ভব দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা উচিত এবং এই জন্য মেডিটেশন করা উচিত। এবং এরই সিকুয়েলি হিসাবে 2022 সালের 1 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের একটি পরিপত্রে জানান যে এখন থেকে মেডিটেশনকে উদ্বেগ, বিষণ্ণতা, তারপর হচ্ছে দুশ্চিন্তা, ডিপ্রেশন, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগের জন্য অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং এটা পরিপত্র জারি করে এবং স্বাস্থ্য অধিদপ্তর অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এই চিঠিটাই তারা ইস্যু করে। অর্থাৎ এখন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর মেডিটেশনকে বিদ্যমান চিকিৎসা বিস্তার পরিপূরক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। সাধুবাদ জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং সাধুবাদ জানাই আপনাদেরকে যারা মেডিটেশন চর্চা করছেন এবং বাংলাদেশে যে রোগীরা মেডিটেশন করে সুস্বাস্থ্য লাভ করছেন তাদের জন্য প্রথমত দায়ী হচ্ছে আপনারা, কারণ আপনারা ওই মেডিটেশন চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মনিরুজ্জামান ডক্টর সন কলে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকে। অসংখ্য দর্শক, এই ছিল ডক্টর সন কলে আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।